হ্যালো এভরিওয়ান, অপারেটিং সিস্টেম নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো ডিস্ক ম্যানেজমেন্ট নিয়ে এবং আমাদের প্রথম টপিক হচ্ছে ফাইল সিস্টেম ইন অপারেটিং সিস্টেম। এছাড়াও এই ভিডিওটিতে ইউনিক্স ফাইল সিস্টেম নিয়ে আলোচনা থাকবে, প্রিভিলেজড ভার্সেস নন প্রিভিলেজড ইনস্ট্রাকশন, দেন পাথ নেম ইন ফাইল ডিরেক্টরি অ্যান্ড ডিরেক্টরি স্ট্রাকচার ইন ওএস, এছাড়াও ফাইল অ্যালোকেশন, এক্সেস মেথডস কীভাবে করা যাবে, সেকেন্ডারি মেমোরি সম্পর্কে কিছুটা আলোচনা থাকবে, হার্ড ডিস্ক ড্রাইভ নিয়ে আলোচনা থাকবে, ডিস্ক শিডিউলিংয়ের কিছু অ্যালগোরিদমের একটা কম্প্যারিজন থাকবে এবং অ্যাট দ্য এন্ড আমরা স্পুলিং টেকনিক নিয়ে আলোচনা করব। সো আমাদের শুরুর টপিক হচ্ছে ফাইল সিস্টেম। সো ফাইল কি? ফাইল ফাইল তো আমরা জানি, ফাইল হচ্ছে একটা স্টোরেজ যেখানে স্টোর করে। ফাইল সিস্টেমটা কি? ফাইল সিস্টেম হচ্ছে, আমরা একটু লাইন করি, ফাইল সিস্টেম হচ্ছে অর্গানাইজার অফ কম্পিউটার স্টোরেজ। আমরা এখানে কি বিষয় নিয়ে কথা বলবো ফাইল সিস্টেমের। ফার্স্ট আমি বলি ফাইল সিস্টেমটা কেন দরকার হয়, ফাইলগুলো কিভাবে নামকরণ করা হবে, কিভাবে তাদেরকে স্টোর করা হবে এবং কিভাবে সেগুলো আবার অ্যাক্সেস করা হবে, কিভাবে ফাইলগুলো ম্যানেজ করা হবে, এই সব কাজগুলা অপারেটিং সিস্টেম, এবং এখানে অ্যাক্টর হচ্ছে অপারেটিং সিস্টেম। যেখানে স্টোর করা হয় সেটা হচ্ছে হার্ড ড্রাইভ বা এসএসডি বা ইউএসবিস। এই অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারের মধ্যে একটা ম্যানেজেবল রিলেশন না থাকলে এইটা ইজিলি ভালোভাবে স্মুথলি ম্যানেজ করা পসিবল হবে না। সো আমরা এটা বলতে পারি যে অপারেটিং সিস্টেম, এই ফাইল সিস্টেমের মাধ্যমে অপারেটিং সিস্টেম হচ্ছে ফাইল রিড এবং রাইট এটা রিলায়েবলি করতে পারে এবং ডেটা লস তারপরে এটা প্রিভেন্ট করে এবং ডেটা অ্যাক্সেস টাইম কমিয়ে নিয়ে আসে। তো এখানে অনেক কিছু আছে। একটা ফাইল আমরা চাইলেই কিন্তু অ্যাক্সেস করতে পারি না, এখানে পারমিশনের ব্যাপার আছে। অপারেটিং সিস্টেম এগুলা মেনটেন করে। এছাড়াও একটা ডিস্কের কোনো স্পেস যদি ফ্রি হয়, সেগুলো এফিশিয়েন্টলি কিভাবে ইউজ করতে হবে, ডিস্ক স্পেস ফুল হয়ে গেছে সেটা কিভাবে ম্যানেজ করতে হবে, এখানে নানা রকম ইস্যু আছে। সব কিছুই অপারেটিং সিস্টেম ডিল করে। সো ফাইল সিস্টেমটা অপারেটিং সিস্টেমকে এই ইস্যুগুলা, ফাইল রিলেটেড ইস্যুগুলা নিয়ে ডিল করতে সহায়তা করে। তো এটা কিভাবে কাজ করে আমরা যদি একটা অ্যানালজি এইভাবে দেই, যে যখন আমরা একটা ফাইল সেভ করতে চাচ্ছি তখন ফাইল সিস্টেম ওই ফাইলটাকে স্প্লিটস করে, ভেঙে অনেকগুলো ব্লকসে পরিণত করে। প্রত্যেকটা ব্লকস আবার স্টোর থাকে ডিস্কে। অপারেটিং সিস্টেম বা ফাইল সিস্টেম এইখানে এইটা রেকর্ড করে যে ব্লকসগুলো কোথায় আছে, অর্থাৎ যেই যেই ফাইলটাকে ব্লকস আকারে ডিভাইড করা হইলো, স্প্লিট করা হইলো, সেগুলো কোথায় আছে এটা আবার রেকর্ড রাখতে হবে। সো যখন আমরা ওই ফাইলটা ওপেন করি তখন অপারেটিং সিস্টেম ব্লকগুলোকে আবার রিঅ্যাসেম্বল করে রাইট অর্ডারে। ধরুন 10টা ব্লক বানানো হয়েছে একটা ফাইলকে, তাইলে 1 নাম্বার, এরপরে 5 নাম্বার আসবে, এরকম না। 1 নাম্বারের পরে 2 নাম্বার আসবে, 3 নাম্বার আসবে, 4 নাম্বার আসবে, অর্থাৎ ইন অর্ডার বা রাইট অর্ডারে রিঅ্যাসেম্বল করবে ব্লকগুলোকে। এবং যখন কোনো একটা স্পেস ফাঁকা হবে, ফ্রি হবে, সেটাও সে ট্র্যাক করবে। এবং ফাইল যদি কোনো কারণে ডিলিট করা হয়, কোনো কারণে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করা হয়, সেটাও সে ম্যানেজ করবে। সো আমরা এটা বলতে পারি যে অপারেটিং সিস্টেম ফাইল রিলেটেড যাবতীয় সব কিছুই ম্যানেজ করে এবং এখানে অ্যাক্টর অপারেটিং সিস্টেম ইটসেলফ এবং হার্ডওয়্যার। আচ্ছা, তো আমরা কিছু স্ট্রাকচার, কিছু টার্মিনোলজি সম্পর্কে এখানে একটু আলোচনা করি। ফাইল নেমিং ফার্স্ট।
ফাইল নেমিং। সো ফাইল নেমিং আমরা কিভাবে করি? আমরা হচ্ছে নেম প্লাস এক্সটেনশন হচ্ছে দিই, এক্সটেনশন। যেমন লেটস সে আমাদের একটা ফাইলের নাম হচ্ছে রিপোর্ট এবং তার এক্সটেনশন হচ্ছে পিডিএফ। সো এটা হচ্ছে ফাইল নেম, আর এই ডট পিডিএফটা হচ্ছে এখানে এক্সটেনশন। তো এরকম এক্সটেনশন ডট টিএক্সটি, ডট পিএনজি এরকম হতে পারে। তো ডিরেক্টরি স্ট্রাকচার দেখব যে কিভাবে একটা ডিরেক্টরি স্ট্রাকচার থাকে আর কি, মানে ডিরেক্টরি স্ট্রাকচারটা কেমন হয়। ডিরেক্টরিজ হচ্ছে 3 রকম হতে পারে। একটা হচ্ছে আমরা বলতেছি সিঙ্গেল লেভেলে যখন প্রত্যেকেই একটা ফোল্ডার হচ্ছে ইউজ করে, সেটাকে আমরা বলতেছি সিঙ্গেল লেভেল। আরেকটা আছে টু লেভেল হচ্ছে প্রত্যেক ইউজার গেটস দেয়ার ওন ফোল্ডার। একটু লিখি, ইচ ইউজার গেটস দেয়ার ওন ফোল্ডার। ওকে, আরেকটা স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। আচ্ছা সরি, ট্রি স্ট্রাকচার হচ্ছে অনেকটা নেস্টেড ফোল্ডার। সাধারণত মডার্ন পিসিতে এরকম থাকে। লেটস সে একটা ফাইল হচ্ছে ধরেন সি ড্রাইভের ভিতরে লেটস সে এ নামে একটা ফাইল আছে, ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে। এর ভিতরে লেটস সে বি আছে, বির ভিতরে লেটস সে সি আছে, ডি আছে, আবার সি এর ভিতরে ই আছে, লেটস সে ডি এর ভিতরে এফ আছে, এইচ আছে। সো এটা একটা ট্রি লাইক স্ট্রাকচার হচ্ছে গঠন করে। এটা হচ্ছে নেস্টেড স্ট্রাকচার বা ট্রি স্ট্রাকচার। বর্তমান মডার্ন পিসিগুলোতে এরকম থাকে। এবার আমরা দেখব ফাইল অ্যালোকেশন মেথড সম্পর্কে। ফাইল অ্যালোকেশন মেথড। ফাইল অ্যালোকেশন মেথড 3 ভাবে করা যাচ্ছে। একটাকে আমরা বলছি কন্টিজাস। কন্টিজাস ফাইল অ্যালোকেশন হচ্ছে ফাইলগুলো হচ্ছে পাশাপাশি, মানে সাইড বাই সাইড এরকম স্পেসে হচ্ছে স্টোর করা হয়। সো এটা কীভাবে বলতে পারি? স্টোরড ইন ওয়ান স্ট্রেচ অফ স্পেস। এটা ফার্স্ট অনেক। এছাড়া আরেকটা অ্যালোকেশন মেথড আছে লিঙ্কড হচ্ছে ফাইলের টুকরোগুলোকে একটা চেইন আকারে লিঙ্ক করা হয়। পিসেস লিঙ্কড লাইক আ চেইন। এটাও ফ্লেক্সিবল বাট এটা স্লোয়ার। আরেকটা আছে ইন্ডেক্সড। এটাই হচ্ছে সবচেয়ে ব্যালেন্সড। আপনারা ডাটাবেসে ইন্ডেক্সিং পড়বেন, লাইক বাইনারি ইন্ডেক্সিং, I guess binary search tree, then B plus tree something. Okay, যাই হোক। তো এই ইন্ডেক্সড ফাইল অ্যালোকেশন মেথডে একটা ইন্ডেক্স হচ্ছে ইউজ করা হয় যেখানে প্রত্যেকটা পিসের দিকে যেটা পয়েন্ট করে থাকে। সো uses an index which pointing to all pieces. ওকে, এবার আমরা দেখব ডিস্ক ফ্রি ম্যানেজ করা যায় কিভাবে। সো ডিস্ক ফ্রি স্পেস ম্যানেজমেন্ট। একটা হচ্ছে বিট টেবিল ইউজ করতে পারি আমরা। বিট টেবিল, এখানে আমরা 0 অথবা 1 ইউজ করছি টু মার্ক ফ্রি
or used block. If it's 0 then it's a free, if it's 1 then it's blocks. এছাড়াও ফ্রি ব্লক লিস্ট বা লিঙ্ক লিস্ট মেইনটেইন করতে পারি আমরা। ফ্রি ব্লকস লিস্ট, এছাড়াও লিঙ্কড লিস্ট হচ্ছে মেইনটেইন করা যায়। এখানে এটার কাজ কি, এটা হচ্ছে যতগুলো অ্যাভেলেবল ব্লক আছে সেগুলো সে এখানে ট্র্যাক রাখে। এছাড়াও বাউন্ডারি ট্যাগ হচ্ছে প্রত্যেকটা ব্লকের সাইজ এবং ফ্রি অথবা ইউজড ইনফো হচ্ছে এটা এখানে রাখে। এটা হচ্ছে বাউন্ডারি ট্যাগস। এটা হচ্ছে সাইজ এবং ফ্রি অথবা ইউজড ইনফো হচ্ছে রেখে দেয়। তো এটাই ছিল ফাইল সিস্টেম নিয়ে আলোচনা। এবারে আমরা আলোচনা করব ইউনিক্স ফাইল সিস্টেম নিয়ে। ইউনিক্স ফাইল সিস্টেমে ইউনিক্স হচ্ছে অর্গানাইজ করবে, ম্যানেজ করবে তার যত ডেটা আছে সব কিছু, সে সব কিছু অ্যারেঞ্জ করবে, লাইক ডকুমেন্ট, প্রোগ্রাম, ডিভাইস সব কিছু, এবং একটা ট্রি লাইক স্ট্রাকচারে, যেখানে এটা একটা সিঙ্গেল পয়েন্ট থেকে শুরু হবে এবং সেই পয়েন্টটাকে আমরা রুট বলি। সাধারণত রুটকে আমরা এরকম ব্ল্যাক স্ল্যাশ দিয়ে হচ্ছে প্রকাশ করি। যাই হোক, সো এখানে আমরা কিছু অ্যানালজি দিই, লাইক এখানে রুট অ্যানসেস্টর হিসেবে এটা বোঝাচ্ছি, এটা হচ্ছে রুট ফোল্ডার। আর ব্রাঞ্চ, যারা এখানে অনেক ব্রাঞ্চ থাকতে পারে, ব্রাঞ্চ ডিরেক্টরিজ লাইক এরকম হোম, বিন, এরকম আর কি। আর এখানে এইগুলোর ভিতরে যদি লেটসে হোমের ভিতরে একটা ফাইল আছে a.png, তাহলে এটা তখন আমরা লিভস হবে আর কি, লিভসের একটা পার্ট, লিভ আর কি। এখানে ডিভাইস লাইক কিবোর্ডস অর প্রিন্টার্স, এগুলোও আসলে ফাইল হিসেবে ট্রিট হয়। সো আমরা যদি এক্সাম্পল দিই, লেটস সে আমরা একটা স্ট্রাকচার হচ্ছে লিখি এখানে, যে রুট হিসেবে আমরা এইটাকে বুঝাচ্ছি, এটা হচ্ছে এখানে স্টার্টিং পয়েন্ট। এছাড়াও বিভিন্ন কি ফোল্ডার আছে, লাইক বিন হচ্ছে যেখানে বেসিক কমান্ডসগুলো থাকে, লাইক সিপি, এলএস। এছাড়া বুট হচ্ছে বুট লোডার ফাইলগুলো থাকে, ফাইলসগুলো হচ্ছে থাকে। ডেভে হচ্ছে ডিভাইস ফাইলগুলো থাকে, ডিভাইস ফাইলস লাইক ডিস্ক, প্রিন্টার। /etc হতে পারে, ইটিসিতে সিস্টেমের কনফিগারেশন থাকে, সিস্টেম কনফিগ। হোম, এখানে ইউজারের হোম ফোল্ডারগুলো থাকে, ইউজার হোম ফোল্ডার। এছাড়াও কিছু দেখবেন যে /লিভ থাকে, এখানে লাইব্রেরিজ এবং ড্রাইভার্সগুলো হচ্ছে থাকে, ড্রাইভার্স। এছাড়াও মিডিয়া বা এমএনটি, এগুলো মাউন্ট পয়েন্ট, রিমুভাল বা এক্সট্রা স্টোরেজের মাউন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। সো মাউন্ট পয়েন্ট ফর removal or extra storage। এছাড়াও এখানে লেটস সে এরকম থাকে PROC, যারা উবুন্টু, লিনাক্স, কালি লিনাক্স এগুলো ইউজ করছে তারা অলরেডি জানে এগুলো কি। এটা হচ্ছে ভার্চুয়াল ফাইলস, এখানে about running the process। TMT থাকে,
এখানে টেম্পোরারি স্টোরেজ। এছাড়াও ইউএসআর থাকে, /USR হচ্ছে নন ক্রিটিক্যাল প্রোগ্রামস অ্যান্ড রিসোর্সগুলো এখানে থাকে। নন ক্রিটিক্যাল, লেটস সে ক্রিটিক্যাল প্রোগ্রামস অ্যান্ড রিসোর্সগুলো হচ্ছে এখানে থাকে। ভারে হচ্ছে লাইক লগস থাকে বা মেইল থাকে, কিংবা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় এমন ডেটাগুলো থাকে। ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে এমন ডেটাগুলো হচ্ছে থাকে। তো এটা কেন এরকম স্ট্রাকচারটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে একটা অর্ডার এবং কনসিস্টেন্সি দেয়। ডেটা স্টোরিং এবং ডেটা খুঁজে বের করার ক্ষেত্রে একটা অর্ডার এবং কনসিস্টেন্সি সে প্রোভাইড করে। এবং এখানে ডিভাইস এবং ফাইল এরা কিন্তু সেমভাবে ট্রিট হয়, ইউনিফর্মলি বিহেভ করে, এবং এটার সিকিউরিটি বেশ ভালো, পারমিশন কন্ট্রোল আছে এবং ওয়াইডলি সাপোর্টেড। মোস্ট সার্ভার এবং মোস্ট ডিভাইস হচ্ছে ইউনিক্স লাইক সিস্টেমে হচ্ছে রান হয়। তো এখানে কি কি ধরনের ইউনিক্স ফাইল হইতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। টাইপস অফ ইউনিক্স ফাইল। Types of Unix file. ওকে, কিছু অর্ডিনারি ফাইল হয়, ডিরেক্টরি ফাইল হয়, স্পেশাল ফাইল থাকে, এছাড়াও পাইপস থাকে, সকেটস থাকে, সিম্বলিক লিঙ্কস থাকে। অর্ডিনারি ফাইল লেটস সে রেগুলার টেক্সট অর ডেটা থাকে, ডিরেক্টরিজে কন্টেইনার অর ফাইলস থাকে, স্পেশাল ফাইলসে লেটস সে ব্লক বা ক্যারেক্টার ডিভাইসগুলো থাকে। এছাড়াও পাইপস যেখানে টেম্পোরারি কানেকশন বিটুইন দ্য কমান্ডস এগুলো থাকে, সকেটসে কমিউনিকেশনের এন্ড পয়েন্টস, প্রসেসগুলোর যে কমিউনিকেট করে সেটার এন্ড পয়েন্টস থাকে। এছাড়াও বিভিন্ন সিম্বলিক লিঙ্কস, শর্টকাটস থাকে অন্য ফাইলগুলোর। তো আমরা ইউনিক্স সিস্টেমের কিছু সুবিধা বলতে পারি। সুবিধা হচ্ছে এটা হায়ারার্কিক্যাল হয়, অর্থাৎ ট্রি লাইক স্ট্রাকচার হয়, হায়ারার্কিক্যাল, স্টেবল থাকে, সিকিউর থাকে এবং ওয়াইডলি কম্প্যাটেবল। বেশিরভাগ সার্ভার অ্যান্ড ডিভাইস সাপোর্টেড, ওয়াইডলি কম্প্যাটেবল। ওকে, কিন্তু এখানে কিছু কনসও আছে, লাইক কমপ্লেক্সিটি সে নিতে পারে না, তার লার্নিং কার্ভ আছে, এবং কমান্ড লাইনের উপর হেভিলি রিলাই করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কমান্ড লাইনের উপরই আসলে এখানে ডিপেন্ড করতে হয়। সো এটাই ছিল ইউনিক্স ফাইল সিস্টেম নিয়ে আলোচনা। এবারে আমরা কথা বলবো প্রিভিলেজড ইনস্ট্রাকশন অ্যান্ড নন প্রিভিলেজড ইনস্ট্রাকশন নিয়ে। প্রিভিলেজড ইনস্ট্রাকশন হচ্ছে এমন কিছু কমান্ড যেগুলো কেবলমাত্র ওএস কার্নেল অথবা খুবই ট্রাস্টেড প্রোগ্রামস হচ্ছে রান করতে পারে। সাধারণত বিভিন্ন হার্ডওয়্যার কন্ট্রোল বা সিস্টেম ক্রিটিক্যাল টাস্ক এইগুলা পারফর্ম করার জন্য হচ্ছে আমরা প্রিভিলেজ ইনস্ট্রাকশন ইউজ করি। আর নন প্রিভিলেজ ইনস্ট্রাকশন হচ্ছে রেগুলার কমান্ড, লাইক এনি ইউজার প্রোগ্রাম ক্যান রান দিস। সো নর্মাল কম্পিউটেশন অথবা বিভিন্ন ফাইল হ্যান্ডলিং এই রকম ক্ষেত্রে যেখানে ডাইরেক্ট হার্ডওয়্যার অ্যাক্সেস করার আমাদের প্রয়োজন নাই, তখন আমাদের নন প্রিভিলেজ ইনস্ট্রাকশন হচ্ছে কাজে দেয়। সো আমরা এটা ডেফিনেশনটা একটু যদি লিখি, সো এটা এখানে লিখি। ওকে, স্পেশাল কমান্ডস only the OS kernel or trusted program can run. এগুলো নর্মালি কোথায় কাজে লাগতেছে? হার্ডওয়্যার কন্ট্রোলের জন্য,
for hardware control অথবা system critical task আর নন প্রিভিলেজড এর ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি regular commands. Any user program can run. Like normal computation, দুটো নাম্বার যোগ করা বা let's say আমরা একটা ফাইল প্রিন্ট করতে পাঠাচ্ছি, এরকম আর কি। প্রিভিলেজড ক্ষেত্রে লাইক কিছু এক্সাম্পল দিই আমরা। let's say কিছু এক্সাম্পল দিচ্ছি। প্রিভিলেজড ক্ষেত্রে প্রিভিলেজ ইনস্ট্রাকশনকে আমরা পিআই বলছি, নন প্রিভিলেজড ইনস্ট্রাকশনকে আমরা এনপিআই বলছি। সো এখানে লাইক লেটস সে টার্নিং অফ, আচ্ছা এইভাবে মুখে বলি, এটা হচ্ছে টার্নিং অফ সিস্টেম ইন্টারাপ্টস বা মেমোরি ক্লিয়ার করা বা কন্টেক্সট সুইচ করা অথবা কোনো একটা হার্ডওয়্যারের টাইমার সেট করা, এগুলা আমরা বলতে পারি প্রিভিলেজড। আর নন প্রিভিলেজডের ক্ষেত্রে লেটস সে দুটো নাম্বার অ্যাড করা বা কোনো একটা সিস্টেম ক্লক রিড করা অথবা ওই যে ফাইল লেটস সে একটা জব প্রিন্ট করার জন্য পাঠানো, এগুলো হচ্ছে নন প্রিভিলেজড। কেন এটা ম্যাটার করতেছে এইরকম দুটো কমান্ড? এইটা মেইনলি সিস্টেমকে বিভিন্ন ম্যালিশিয়াস অথবা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। এছাড়াও সিকিউরিটি, স্ট্যাবিলিটি অ্যান্ড এফিশিয়েন্টলি রিসোর্স ইউজ করার ক্ষেত্রে এগুলো বেশ ভালোই ভূমিকা পালন করে। সো এটাই ছিল প্রিভিলেজড অ্যান্ড নন প্রিভিলেজড নিয়ে আলোচনা। এবারে আমরা কথা বলবো পাথ নেম কীভাবে লিখতে হয়, ফাইল ডিরেক্টরি, কীভাবে ডিরেক্টরি স্ট্রাকচার বিভিন্ন প্রোগ্রামে ইউজ করতে হয়। তো ডিরেক্টরি যখন ট্রি লাইক থাকবে, অ্যাজ ট্রি আর কি, ট্রি লাইক স্ট্রাকচার হলে সুবিধা হচ্ছে এখানে এফিশিয়েন্টলি সার্চ করা যায় এবং গ্রুপ করা যায়। তো পাথ দুই রকম হইতে পারে, একটা হচ্ছে অ্যাবসোলিউট পাথ নেম, আর একটা হচ্ছে রিলেটিভ পাথ নেম। অ্যাবসোলিউট পাথ নেম, অ্যানাদার ওয়ান হচ্ছে রিলেটিভ পাথ নেম। অ্যাবসোলিউট পাথ নেমের ক্ষেত্রে আমরা রুট ডিরেক্টরি থেকে হচ্ছে শুরু করব। যেমন যদি সিস্টেমটা আমাদের ইউনিক্স হয়, তো লেটস সে আমরা মেইল বক্সে যেতে চাই, তাহলে এরকম এটা যদি এটার ভিতরে থাকে। সো ইউনিক্সের ক্ষেত্রে আমরা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে দেই, আর উইন্ডোজের ক্ষেত্রে এই জিনিসটাই আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আকারে লিখব, মেইল বক্স। সো মেইনলি ইউনিক হইতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে ওয়ার্কিং ডিরেক্টরির ক্ষেত্রে। এবং রিলেটিভ পাথ নেম যেটা, অ্যাবসোলিউট পাথ নেমের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু শুরু করতে হচ্ছে একদম রুট ডিরেক্টরি থেকে, কিন্তু রিলেটিভ পাথ নেমের ক্ষেত্রে আমাদের কারেন্ট যে ডিরেক্টরি থাকবে সেই ডিরেক্টরি থেকেও করা যাবে। এটা বেশি ইজিয়ার এবং এটা হচ্ছে শর্টার অনেক। তো কখন আমরা অ্যাবসোলিউট পাথ ইউজ করব, এই প্রশ্নটা যদি আসে, যখন আমাদের এরকম কন্ডিশন থাকবে যে প্রোগ্রাম অবশ্যই ওয়ার্ক করতে হবে, কারেন্ট ডিরেক্টরি যাই হোক না কেন, তখন আমাদের হচ্ছে অ্যাবসোলিউট পাথ ইউজ করতে হবে। তো আমরা ডিরেক্টরি স্ট্রাকচার দেখব অপারেটিং সিস্টেমে, অলরেডি আমরা সংক্ষেপে আলোচনা করছি। ডিরেক্টরি স্ট্রাকচার আমরা অলরেডি বলছি যে সিঙ্গেল লেভেল ডিরেক্টরি হতে পারে, এছাড়াও টু লেভেল ডিরেক্টরি হতে পারে, অ্যান্ড আরেকটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, আমরা বলছি হায়ারার্কিক্যাল। সিঙ্গেল লেভেল ডিরেক্টরির ক্ষেত্রে যখন সব ফাইল একটা ডিরেক্টরিতে থাকবে,
তখন আমরা বলতেছি সিঙ্গেল লেভেল ডিরেক্টরি। এটা সুবিধা কি, এটা সিম্পল এবং সার্চ করার জন্য এটা খুবই ফাস্ট, মানে স্মল সিস্টেমে সার্চ করতে গেলে এটা খুবই ফাস্ট এবং ফাইল অপারেশনটা খুবই ইজি। কিন্তু সমস্যা আছে, অনেক সময় নেম কলিশনস হইতে পারে, লাইক দুইটা নেম সেম হইলে তো নেম কলিশনস হবে এবং গ্রুপ করা অনেক বেশি ডিফিকাল্ট, এটা ইনএফিশিয়েন্ট। টু লেভেলের ক্ষেত্রে প্রত্যেক ইউজার হ্যাজ দেয়ার ওন ডিরেক্টরি, তো এটা আবার ফাইল নেমের কোনো কনফ্লিক্ট হয় না, ফলে এটার সিকিউরিটি ভালো এবং সার্চ করাও হচ্ছে বেশ সুবিধাজনক। কিন্তু সমস্যা আছে, সমস্যা হচ্ছে এখানে এখানে কোনো সাব ডিরেক্টরি নাই এবং ফাইল শেয়ারিংটাও লিমিটেড হয়, স্কেলাবিলিটি ইস্যু আছে। কিন্তু ট্রি বা হায়ারার্কিক্যালের ক্ষেত্রে এটাই আসলে সবচেয়ে কমন এবং এখানে রুট ডিরেক্টরি হচ্ছে একদম টপে থাকে এবং সাব ডিরেক্টরিগুলো একটা ট্রি ফর্ম করে, অর্থাৎ এখানে সাব ডিরেক্টরি অ্যালাউ করে, এটা স্কেলেবল হয়, ইজিয়ার সার্চিং হয়, সর্টিং করাও বেশ ইজিয়ার। কিন্তু সমস্যা হচ্ছে যদি টু মেনি সাব ডিরেক্টরিজ হয়ে যায় তখন সেটা মেনটেন করা কমপ্লেক্স এবং ইউজার এবং রুট এইগুলা ইউজার্স রুট এগুলা শেয়ারিংটা হচ্ছে এখানে মনিটরিং করা যায়, প্রিভেন্ট করা যায়। এছাড়া আরেক ধরনের ডিরেক্টরি আছে যেটাকে আমরা বলি অ্যাসাইক্লিক ডিরেক্টরি। আমরা একটু লিখি এটা, অ্যাসাইক্লিক ডিরেক্টরি। অ্যাসাইক্লিক মানেই হচ্ছে নট সাইকেল। তো এখানে হচ্ছে ফাইল বা যে সাব ডিরেক্টরিগুলো থাকবে সেগুলা মাল্টিপল অফ ডিরেক্টরিতে লিঙ্কের মাধ্যমে শেয়ার করা যাবে, লাইক লেটস সে এখানে যে ফাইলস থাকবে বা সাব ডিরেক্টরিজ থাকবে এগুলো শেয়ার করা যাবে, ক্যান বি শেয়ারড অ্যাক্রস multiple directories by links। তো লিঙ্কের মাধ্যমে মাল্টিপল ডিরেক্টরিতে হচ্ছে এটা শেয়ার করা যাবে। এটা খুবই ইজিলি শেয়ার করা যাচ্ছে, ফ্লেক্সিবল, আপডেট করাও বেশ সুবিধা, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কমপ্লেক্স, অনেক এডিশন বা ডিলিশনের জন্য আমাদের অনেক বেশি কশাস হইতে হয়। আবার আমরা যখন ডিলিট করতে যাব তখন তার যত রেফারেন্স আছে সবগুলোই আসলে রিমুভ করতে হবে। আবার কিছু আছে জেনারেল গ্রাফ ডিরেক্টরি, অ্যাসাইক্লিক ডিরেক্টরি যেমন আছে, আরেকটা আছে হচ্ছে জেনারেল গ্রাফ ডিরেক্টরি। তো এইটা বেশ সিম্পল, মানে অ্যাসাইক্লিকের মতোই, বাট এখানে সাইকেল অ্যালাউ করে, এটা ম্যাক্সিমাম ফ্লেক্সিবল হচ্ছে, বাট এটা এক্সপেন্সিভ, এটা আসলে এক্সপেন্সিভ। তো ফাইল অ্যালোকেশন মেথড কি হতে পারে এটা দেখব নেক্সট আমরা। এটা নিয়েও আমরা বেশ কিছু কথা বলে ফেলছি অলরেডি। ফাইল অ্যালোকেশন মেথড, ফাইল অ্যালোকেশনের মেথড আমরা তিনটা পদ্ধতির কথা বলেছিলাম। একটা হচ্ছে কন্টিজাস, another one হচ্ছে linked, another one হচ্ছে indexed। কন্টিজাসের ক্ষেত্রে প্রত্যেকটা ফাইল কন্টিনিউয়াস সেট অফ ব্লকস হচ্ছে অকুপাই করবে এবং ডিরেক্টরিতে স্টার্টিং ব্লক থাকবে এবং লেন্থ, এই দুটো জিনিস হচ্ছে স্টোর করা থাকবে। মানে আমরা এটা কিভাবে কাজ করে সেটা একটু লিখি। ইচ ফাইল occupies a continuous set of blocks এবং ডিরেক্টরি এখানে দুটো জিনিস স্টোর করে, একটা হচ্ছে স্টার্টিং ব্লক,
অ্যান্ড লেন্থ। তো এটা সিকোয়েন্সিয়াল এবং ডাইরেক্ট এক্সেস হচ্ছে সাপোর্ট করে। তো আমি যদি এটা একটু লেটস সে গ্রিন কালার নিয়ে আসি, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যান্ড ডাইরেক্ট অ্যাক্সেস সাপোর্ট করে এবং এটা খুবই ফাস্ট, কিন্তু ইন্টারনাল বা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের ইস্যু আছে। এটা একটা রেড কালি দিয়ে আমরা করি, এখানে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হতে পারে। ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কি, এটা অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিওতে হচ্ছে আলোচনা করেছি। তো এবার আমরা দেখব লিঙ্কড কিভাবে, লিঙ্কড অ্যালোকেশনটা কিভাবে হয়। এখানে ফাইলগুলো হচ্ছে একটা লিস্ট অফ ব্লকস, এই লিঙ্ক লিস্ট অফ ব্লকের সাথে কানেক্টেড থাকবে এবং এটা ডিস্কের যে কোনো জায়গায় স্টোর হতে পারে। তো ডিরেক্টরি কি করবে, ডিরেক্টরি হচ্ছে পয়েন্টার, তার ওই ব্লকের ফার্স্ট অ্যান্ড লাস্ট পয়েন্টার হচ্ছে সে স্টোর করবে। সো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ফাইল ইজ লিঙ্কড লিস্ট অফ ব্লকস, মানে ফাইল হচ্ছে লিস্ট অফ ব্লকসের সাথে লিঙ্ক থাকবে, যেটা ডিস্কের যে কোনো জায়গায় স্টোর হতে পারে, স্টোরড এনিওয়্যার ইন ডিস্ক, অন ডিস্ক লেটস সে। এবং প্রত্যেকটা ব্লক পয়েন্টস করবে আরেকটা ব্লককে। সো এটা এইভাবে লিখতে পারি, ইচ ব্লক পয়েন্টস টু দ্য নেক্সট। এবং এখানে ডিরেক্টরি ফার্স্ট এবং লাস্ট ব্লকসের পয়েন্টার হচ্ছে স্টোর করবে। এটা খুবই ফ্লেক্সিবল, এখানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হওয়ার সুযোগ নাই। সো এটা ভালো জিনিস। ওকে, নো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, নো external fragmentation। এবার আমরা দেখব যে ইন্ডেক্সড, আচ্ছা এটার কনস তো আমরা বলি নাই, এখানে কিছু মানে লিঙ্কটের কিছু কনসও আছে, লাইক এটা অনেক স্লোয়ার, কারণ ডিরেক্টরিগুলো খুঁজে বের করতে হচ্ছে এবং পয়েন্টারগুলো যেহেতু স্টোর করতেছে এখানে ওভারহেড ইস্যু আছে, এবং এটা ডাইরেক্ট অ্যাক্সেস বা র্যান্ডম অ্যাক্সেস এটা সাপোর্ট করে না। সো আমাদেরকে আসলে সিকুয়েন্সিয়ালি ট্রাভার্স করতে হবে। সো এইগুলোই এটার কিছু লিমিটেশন বলা যেতে পারে। ইন্ডেক্সড অ্যালোকেশনের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। ওকে, ইন্ডেক্স অ্যালোকেশন হচ্ছে একটা স্পেশাল ইন্ডেক্স ব্লক থাকে যেটা স্টোর করে পয়েন্টারগুলোকে, মানে যে ফাইল ব্লকস যত ফাইল আছে সব ফাইল ব্লকের পয়েন্টারগুলোকে হচ্ছে একটা ইন্ডেক্স ব্লকে স্টোর করে। সো ডিরেক্টরিগুলো ওই ইন্ডেক্স ব্লকের অ্যাড্রেসটা জাস্ট স্টোর করে রাখবে। সো আমরা এটাকে বলতে পারি এ স্পেশাল ইন্ডেক্স ব্লক stores pointers to all file block। তো এটা খুবই ফার্স্ট আমরা কেন বলছি, কারণ এটা ডাইরেক্ট অ্যাক্সেস হচ্ছে সাপোর্ট করে এবং এটাতে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের সুযোগ নাই। সো এটা খুবই ফাস্ট, ডাইরেক্ট অ্যাক্সেস, নো
এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, লেটস সে ইএফ। কিন্তু এই যে পয়েন্টারগুলো স্টোর করে রাখছে এটা অনেক ওভারহেড ইনক্রিজ করে, এবং যদি ফাইল হচ্ছে খুবই টাইনি হয় তাহলে এটা তার জন্য খুবই ইনএফিশিয়েন্ট। এবার ফাইল অ্যাক্সেস মেথডগুলো নিয়ে আমরা একটু দেখি কিভাবে ফাইল অ্যাক্সেস করা যায়। লেটস সে ফাইল অ্যাক্সেস মেথড, এটা সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করা যায়, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। এছাড়াও ডাইরেক্ট অ্যাক্সেস করা যায়, ডাইরেক্ট অ্যাক্সেস। আরেকটা আছে ইন্ডেক্স, ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। আচ্ছা, আচ্ছা, আরও অ্যাক্সেস মেথড আছে লাইক রিলেটিভ রেকর্ড অ্যাক্সেস, কন্টেন্ট অ্যাড্রেসেবল অ্যাক্সেস। তো আমরা জাস্ট প্রধান যে প্রাইমারিগুলো আছে সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করে নিই। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসটা কি? এটা হচ্ছে রিড রাইট রেকর্ডস ওয়ান আফটার অ্যানাদার। তো এখানে তো এটা কি এভাবে লিখতে পারি, এটা হচ্ছে রিড রাইট রেকর্ডস ওয়ান আফটার অ্যানাদার। তো এটাও খুবই সিম্পল, বাট এটা ফাইল করাপশন হইতে পারে, না লেস প্রন টু ফাইল করাপশন আর কি। কিন্তু এটা বেশ স্লো, কারণ লেটস সে আপনার 1 লক্ষ ডেটা আছে, আপনি যদি একটা একটা করে সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে চান তাহলে তো অনেক সময় লাগবে। ধরেন আপনার 50,000তম ডেটা আপনার লাগবে, তো 50,000তম তো আপনাকে চেক করে যেতে হবে। সো দ্যাটস অ্যান ইস্যু। এবং ইনসার্ট বা আপডেট মিড ফাইলগুলো এগুলো বেশ হার্ড, এবং ভেরিয়েবল লেন্থ রেকর্ড যদি হয় তো এটাও স্টোরেজ হচ্ছে ওয়েস্ট করতে পারে। ডাইরেক্ট অ্যাক্সেস হচ্ছে এটা অ্যাক্সেস এনি রেকর্ড অর ব্লক ডাইরেক্টলি বাই ইটস অ্যাড্রেস। অ্যাক্সেস এনি records or block directly by its address, by its address. এটা হচ্ছে অনেক ফাস্টার। ফাস্টার কেন বলছি, কারণ আপনি ইমিডিয়েট অ্যাক্সেস পাচ্ছেন, কোনো ট্রাভার্সাল কোনো ইস্যু নাই। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা কমপ্লেক্স, এবং অনেক সময় পয়েন্টার বা টেবিল এক্সট্রা স্টোরেজ লাগে এই পয়েন্টার বা টেবিল স্টোর করে রাখার জন্য। আর আরেকটা হচ্ছে ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। এটা হচ্ছে একটা ইন্ডেক্স অফ, এটা যদি এভাবে লিখি, এটা হচ্ছে বিল্ডস অ্যান ইন্ডেক্স অফ পয়েন্টার্স on top of sequential access, on top of sequential access. তো এটা অনেক ফাস্ট অ্যান্ড ফ্লেক্সিবল, এবং এটার অ্যাক্সেস টাইম হচ্ছে কমা অন্যগুলোর থেকে কম, লার্জ ফাইলের ক্ষেত্রে কম, এবং কিন্তু এটাও মেনটেন করা হচ্ছে কমপ্লেক্স, এবং ইন্ডেক্সের জন্য এক্সট্রা স্টোরেজ লাগে। এছাড়াও আমরা যদি কোনো আপডেট করি তখন আমাদের আসলে ডেটাও মডিফাই করতে হচ্ছে, আবার তার ইন্ডেক্সও হচ্ছে মডিফাই করতে হচ্ছে। এছাড়া আরও কিছু অ্যাক্সেস মেথড আছে লাইক রিলেটিভ রেকর্ড অ্যাক্সেস, কন্টেন্ট অ্যাড্রেসেবল অ্যাক্সেস। তো রিলেটিভ রেকর্ড অ্যাক্সেসটা কি? এক্ষেত্রে আমরা কোনো একটা রেকর্ড অ্যাক্সেস করব বেসড অন দেয়ার পজিশন রিলেটিভ টু দ্য কারেন্ট পয়েন্ট, অর্থাৎ আমি বর্তমান যেখানে আছি তার থেকে রিলেটিভ টার্মে হচ্ছে, রিলেটিভ পজিশন টার্মে হচ্ছে আমরা সেটাকে অ্যাক্সেস করব। এটাও র্যান্ডম অ্যাক্সেস, ফাস্টার, কিন্তু এখানে ফিক্সড লেন্থ রেকর্ড হচ্ছে দরকার হয়।
ফলে এটা মানে লেস ফ্লেক্সিবল ফর ইনসার্ট অর ডিলিট। আরেকটা আছে কন্টেন্ট অ্যাড্রেসেবল অ্যাক্সেস, বা আমরা যেটাকে CAA বলছি। এইটা হচ্ছে একটা হ্যাশ টেবিল মানে এখানে ইউজ করে, যেখানে একটা ইউনিক কি তৈরি হয় বা জমা থাকে এবং সেগুলো দিয়ে রেকর্ড হচ্ছে অ্যাক্সেস করা যায়। এটা অনেক লার্জ ডেটাবেজে এফিশিয়েন্টলি সার্চ করা যায়, এটাও ফ্লেক্সিবল এবং ডেটা ইন্টিগ্রিটি হচ্ছে ইনশিওর করে। কিন্তু এই যে হ্যাশ ম্যানেজ করতে হচ্ছে, হ্যাশিং, হ্যাশ ফাংশন হ্যাশিং, এইটার জন্য কিছু ওভারহেড আছে এবং অনেক সময় হ্যাশিংয়ের কারণে কলিশনস হইতে পারে, কি স্পেস লিমিটেড, সো এগুলোও ইস্যু। তো এটাই ছিল ফাইল অ্যালোকেশন অ্যান্ড অ্যাক্সেস মেথড নিয়ে আলোচনা। এবারে আমরা কথা বলবো সেকেন্ডারি মেমোরি নিয়ে। সেকেন্ডারি মেমোরি হচ্ছে কম্পিউটার সিস্টেমের পার্মানেন্ট স্টোরেজ, এবং এইটা কম্পিউটার যখন অফ হয়ে যায় তখনও এখানে স্টোরড ডেটাগুলা থাকে। এটা র্যাম থেকে হচ্ছে স্লোয়ার, কিন্তু এর ক্যাপাসিটি হচ্ছে লার্জার। যেমন HDD, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। SSD, অপটিক্যাল ডিস্ক, USB ড্রাইভস, SD কার্ডস, ক্লাউড স্টোরেজ, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে সেকেন্ডারি মেমোরি মেইনলি ইউজ হচ্ছে তিনটা পারপাসে। একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট স্টোরেজ দিচ্ছে এবং লার্জার ক্যাপাসিটি দিচ্ছে, এবং এইটা পোর্টেবল, লাইক আপনার পেন ড্রাইভ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছেন। এক্সটার্নাল হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে পোর্টাবিলিটি। তো কত ধরনের সেকেন্ডারি মেমোরি হতে পারে, অর্থাৎ টাইপস অফ সেকেন্ডারি মেমোরি। টাইপস অফ সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি, সো এখানে একটা হচ্ছে ফার্স্ট টাইপ হচ্ছে আপনার ফিক্সড ডিভাইস। ফিক্সড ডিভাইস হচ্ছে এগুলো পার্মানেন্টলি ইনস্টল থাকে বা অলওয়েজ কানেক্টেড থাকে, এগুলাকে আমরা বলছি ফিক্সড ডিভাইস। যেমন হার্ড ডিস্ক ড্রাইভ বা সলিড স্টেট ড্রাইভ। তারপর একটা আছে নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ, যেটাকে আমরা NAS বলি। এটা নেটওয়ার্কে শেয়ার থাকে। এছাড়াও কিছু কিছু ডিভাইস থাকে যেগুলো রিমুভেল, সো রিমুভেল ডিভাইসও থাকে। রিমুভেল ডিভাইস লাইক অপটিক্যাল ডিস্ক থাকে, লাইক CD, তারপর DVD যুগ তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তারপর USB ফ্ল্যাশ ড্রাইভ, ম্যাগনেটিক টেপস, SD, মাইক্রো SD, এক্সটার্নাল HD, ক্লাউড স্টোরেজ লাইক গুগল ড্রাইভ হতে পারে, ড্রপবক্স হতে পারে, এগুলা। তার মানে আমরা যখন ডেটা স্টোরেজ এবং লার্জ ডেটা, গেমিং, বিজনেস, রিসার্চ ডেটা, এগুলো যখন আমাদের স্টোর করার দরকার হবে তখন আসলে আমাদের সেকেন্ডারি মেমোরি লাগবে। কেন লাগবে? কারণ হিউজ স্টোরেজ ক্যাপাসিটি, এবং এটা নন ভোলাটাইল, অর্থাৎ ডেটা থাকবে পাওয়ার অফ হয়ে গেলেও, এবং কস্ট ইফেক্টিভ, এবং পোর্টাবিলিটিও থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এটা স্লোয়ার এবং অনেক সময় মেকানিক্যাল ফেইলিয়ার হতে পারে, লাইফ স্প্যানও খুবই লিমিটেড, ডেটা করাপশনের রিস্ক থেকে যায়। তো আমরা এবারে আলোচনা করব হার্ড ডিস্ক টাইপ নিয়ে। হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে ফিক্সড স্টোরেজ। এখানে কিছু কম্পোনেন্ট থাকে, লাইক একটা কম্পোনেন্টকে আমরা বলছি প্ল্যাটার্স হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, যেখানে ডেটাটা মেইনলি স্টোর হয়। এবং একটা কম্পোনেন্ট হচ্ছে স্পিন্ডল হচ্ছে এটা রোটেট করে, মানে রোটেট পার মিনিটে একটা পরিমাণ রোটেট করে আর কি, এটা হচ্ছে স্পিন্ডল বলছি।
এবং এখানে অ্যাকচুয়েটর আর্ম থাকে, অ্যাকচুয়েটর আর্ম, এবং রিড রাইট হেড থাকে, রিড রাইট হেড। এটার কাজ হচ্ছে এটা ডেটা রিড বা রাইটে সহায়তা করা। কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার হচ্ছে ডেটা ট্রান্সফারে সাহায্য করে। তো এটা ছিল এইচডিডি। তো এইচডিডির সম্পর্কে যদি বলি, এটাও নন ভোলাটাইল, এটাও হাই ক্যাপাসিটি, কস্ট ইফেক্টিভ, স্লোয়ার এবং রিলায়েবল। কিন্তু অনেক সময় ডিলে হয় সিক টাইমের কারণে। কারণ আমাদের এই যে এখানে যে হেড থাকে, রাইট রিড হেড থাকে, সো এইগুলো মুভ করতে সময় লাগে। এছাড়াও রোটেশনালি কিছু ল্যাটেন্সি দেখা যায়, ডেটা ট্রান্সফারে টাইম লাগে, কন্ট্রোলার প্রসেস করতে অনেক সময় লাগে। তো এখানে অনেক ধরনের কিছু টার্ম আছে, যেমন সিক টাইম, রোটেশনাল ল্যাটেন্সি, ডেটা ট্রান্সফার টাইম, কন্ট্রোলার টাইম, অ্যাভারেজ এক্সেস টাইম, এগুলোর বিভিন্ন ফর্মুলা আছে। কিন্তু আমরা যদি খুব সংক্ষেপে বলি, তাহলে এটা হচ্ছে হাই স্টোরেজ অ্যাট ভেরি লো কস্ট, কিন্তু এটা এসএসডি থেকে স্লোয়ার। তো এটাই ছিল এইচডিডি সম্পর্কে আলোচনা। এবারে আমরা কথা বলবো ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে। ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম আমাদের কেন প্রয়োজন? গোলস হচ্ছে আমরা আমাদের সিক টাইম হচ্ছে কমিয়ে নিয়ে আসবো, থ্রুপুটকেও হচ্ছে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব, ল্যাটেন্সি কমাবো এবং ফেয়ারনেস এনশিওর করব, এবং এফিশিয়েন্টলি রিসোর্স ইউটিলাইজেশন করব। এইগুলো হচ্ছে আমাদের গোল। এই গোলগুলো অর্জনে আমাদের সহায়তা করবে হচ্ছে ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম। তো এখানে কিছু ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে আমরা সংক্ষেপে হচ্ছে আলোচনা করব। যেমন আমাদের ফার্স্ট অ্যালগোরিদমটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা সবচেয়ে সিম্পলেস্ট ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে আমরা বলতে পারি যেই রিকোয়েস্ট প্রথমে আসবে সেইটাকেই হচ্ছে প্রথমে অ্যাড্রেস করা হবে। তো এখানে আমরা যদি একটু লিখি পাশে, সে আমাদের অর্ডার রিকোয়েস্ট হচ্ছে এরকম 82, দেন 170, দেন 43, 140, 24, 16, 190. These are the request order. এবং আমাদের কারেন্ট পজিশন হচ্ছে, লেটস সে সিপি কারেন্ট পজিশন হচ্ছে 50। এই যে এটা হচ্ছে আমাদের কারেন্ট পজিশন। তো ফার্স্ট কি আসছে 82, দেন আমাদের আসলে 82তে যেতে হবে, এই যে 82। দেন কি আসছে 170, দেন 170তে হচ্ছে গেল। এটা হচ্ছে রিড রাইট অর হেডার আর কি, এটা হচ্ছে 170তে গেল। দেন 43, এই 170 থেকে দেন আবার 43তে গেল। দেন 140, 24, এই যে 24, 16, এটা হচ্ছে 24 অ্যান্ড এটা হচ্ছে 16, অ্যান্ড দেন 190, একেবারে 16 থেকে একেবারে 90। তো এখানে ওভারহেড আমাদের হচ্ছে ক্যালকুলেট করতে হবে, টোটাল ওভারহেড। সো টোটাল ওভারহেড, এখানে ওভারহেড কিভাবে ক্যালকুলেট করব? লেটস সে এখানে 50 থেকে কোথায় গেছে 82, তাহলে এদের মাঝে ডিফারেন্স কত? 82 মাইনাস 50। একই রকমভাবে 82 থেকে কোথায় গেছে 170তে, তাহলে এদের মাঝে ডিফারেন্স কত? 170 মাইনাস 43, সরি 43 না, 170 মাইনাস 82। সিমিলার ওয়েতে 170 মাইনাস 43 প্লাস 140 মাইনাস কত 24,
24 plus 24 minus 16 plus 190 minus 16, দেন টোটাল কত হয়? টোটাল হয় 642. সো এইটা হচ্ছে টোটাল ওভারহেড। তো ফার্স্ট কাম ফার্স্টের সুবিধা কি, এটা খুবই মানে প্রত্যেকটা রিকোয়েস্ট হচ্ছে ফেয়ার চান্স পায়। কিভাবে? কারণ যে আগে আসতেছে সেই তো পাচ্ছে, এবং এখানে পোস্টপোনমেন্ট ইনডিফিনিটলি হয় না। এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এখানে সিক টাইমটা অপটিমাইজ না, এবং হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেস্ট পসিবল সার্ভিস নাও হইতে পারে। তো এটা ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস নিয়ে আলোচনা। এবারে আমরা আলোচনা করব শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। শর্টেস্ট সিক টাইম ফার্স্ট হচ্ছে যেই রিকোয়েস্টগুলার শর্টেস্ট সিক টাইম থাকবে সেগুলাই আগে এক্সিকিউট হবে। তো এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা রিকোয়েস্ট আমাদের অর্ডারটা আগের মতোই, লেটস সে আমাদের order of the request 82 170 43 140 24 16 and 190। এখানে কিউতে আগেই হচ্ছে, এবং আমাদের কারেন্ট পজিশন হচ্ছে 50-তে। এখানে কিউতে আগেই হচ্ছে ক্যালকুলেট হয়ে যাবে যে কার সিক টাইম হচ্ছে সবচেয়ে কম। তো এখানে কার সবচেয়ে কম? 43-র। দেন কার? 43 সবচেয়ে কম। এরপরে কার? এরপরে 24-এর। এরপরে কার? 16-এর। এরপরে 82-এর। এরপরে 140, এরপরে 70 অ্যান্ড 190। সো এইভাবে যার সিক টাইম শর্টেস্ট সে হচ্ছে আগে এখানে রিড রাইট হেডটা সেখানে আগে যাবে। তো এখানে আমরা এই ওভারহেড মুভমেন্টটা হচ্ছে ক্যালকুলেট করি। টোটাল ওভারহেড মুভমেন্ট, এক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি 50 minus 43 plus 43 24 minus 16 plus 82 16 plus 140 82 plus 170 140 plus 190 170। সো টোটাল হয় এখানে 208। সো ওভারহেড কিন্তু সিগনিফিকেন্টলি কমে গেল এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের তুলনায়। তো আমরা এটা বলতে পারি যে অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে কমে যাচ্ছে এবং থ্রুপুট হচ্ছে বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। এই যে সিক টাইম আগেই ক্যালকুলেট হচ্ছে ইন অ্যাডভান্স, এক্ষেত্রে এটা ওভারহেড, এই ক্যালকুলেশনটা ওভারহেড তৈরি করে, এবং অনেক সময় স্টারভেশন হইতে পারে। যদি সিক টাইম অলওয়েজ ছোট থাকে তাহলে একদম হায়ার সিক টাইম যার সে হয়তো অনেক পরে পাবে বা পাবেই না তার সময়। সো এই ক্ষেত্রে স্টারভেশনও হতে পারে। এবারে আমরা আলোচনা করব স্ক্যান নিয়ে। স্ক্যান হচ্ছে এখানে ডিস্ক আর্মগুলো মুভ করবে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে। এটাকে এলিভেটর অ্যালগোরিদমও হচ্ছে বলা হয়। লেটস সে আমরা একটু লিখি, এটাকে এলিভেটর অ্যালগোরিদমও বলা হয়। এলিভেটর অ্যালগোরিদম। এলিভেটর কি হয়? একটা দিকে যায়, হয় উপরে উঠে বা নিচে নামে, বা কোনো একটা সিঙ্গেল ডিরেকশনে যাচ্ছে এলিভেটরের। সো এই কারণে এই অ্যালগোরিদমটার নাম হচ্ছে এলিভেটর অ্যালগোরিদম। তো আমরা এখানে আমাদের রিকোয়েস্ট অর্ডারটা আবার লিখি, 82 170 43 140 24 16 190। তো এখানে যে কোনো একটা ডিরেকশনে যাবে। 50-তে ছিল কারেন্ট পজিশন, সে একেবারে তার রাইট সাইডের দিকে স্ক্যান করতে থাকবে। রাইট সাইডে কারা কারা আছে? 82 আছে, 82 140
170 190, সো এই 4টা আগে প্রসেস হচ্ছে, দেন পুরো ডিস্কের এন্ডে যাবে, যে আবার সে ব্যাক করবে একটা ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে। তো এক্ষেত্রে আমাদের টোটাল ডিস্টেন্সটা আমরা যদি দেখি এখানে এই যে 190 90 এবং ইনিশিয়াল ছিল 50, তাহলে 190 90 টোটাল ওভারহেড কে আমরা এভাবে বলতে পারি 190 90 মাইনাস 50 প্লাস আবার এখান থেকে এখানে, সো 190 90 মাইনাস 16, সো টোটাল হচ্ছে 332। তো এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, এখানে হাই থ্রুপুট পাওয়া যায় এবং অ্যাভারেজ রেসপন্স টাইম পাওয়া যায়, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এক্ষেত্রে ওয়েটিং টাইম অনেক বেশি হয়ে যায় যেই লোকেশনগুলোতে মাত্র ভিজিট করা হয়েছে সেগুলো। তো আরেকটা আছে সি স্ক্যান, যেটাকে আমরা সার্কুলার স্ক্যান বলি। এটা হচ্ছে সার্কুলার ওয়েতে আগের মতোই, জাস্ট এটা হচ্ছে সার্কুলার ওয়েতে হবে, এটা মুভ করতে থাকবে সার্কুলার ফ্যাশনে আর কি। যেমন এই যে এখানে ডিরেকশনটা তো দেখাই যাচ্ছে, এখান থেকে এতটুকু প্রথমে মুভ করলো, দেন এখান থেকে এই পজিশনে আসলো, দেন এখান থেকে আবার এই পজিশনে গেল, এইভাবে মুভ করলো আগেরটার থেকে। কিন্তু এখানে আগের যে স্ক্যান ছিল সেটার থেকে এখানে একটা পার্থক্য হচ্ছে, আগে কিন্তু 43টা আগে এক্সেস হয়েছে। স্ক্যানিংয়ের সাথে সি স্ক্যানের পার্থক্যটা দেখেন, স্ক্যানিংয়ে কিন্তু 43টা আগে রিড হয়েছে, কিন্তু সার্কুলার স্ক্যানের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, লাস্ট পয়েন্ট থেকে একেবারে ফার্স্ট পয়েন্টে চলে আসছে, দেন সেখান থেকে রিড করা শুরু হয়েছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স। তো এটার ওভারহেড টাইম ক্যালকুলেশন এটা আপনাদের দায়িত্ব, আপনারা করেন, এটা আপনাদের হোমওয়ার্ক। সেমভাবে আমরা বলতে পারি এই লুকের ক্ষেত্রে, লুক অ্যালগোরিদমটা স্ক্যান অ্যালগোরিদমের মতোই, এটাও একটা শিডিউলিং অ্যালগোরিদম, কিন্তু এইখানে একটু পার্থক্য আছে। এখানে লাস্ট রিকোয়েস্টটা দেখেন 199তে কিন্তু যায় নাই, বরং 190তেই আছে। স্ক্যানে কিন্তু সে একদম ডিস্কের একদম শেষ প্রান্তে গিয়েছিল, কিন্তু এখানে কিন্তু এরকমটা হচ্ছে না। সো এটা একটা ডিফারেন্স। এটা হচ্ছে লুক, এটারও আপনারা টাইম ক্যালকুলেট করবেন। আমরা যদি সি লুকের কথা চিন্তা করি, সি লুকটাও জাস্ট লাইক দ্যাট 190 থেকে একেবারে 16তে আসছে, 0তে কিন্তু আসে নাই, দেন সেখান থেকে বাকিগুলো অ্যাক্সেস করা হয়েছে। তো এটারও আপনারা টাইম ক্যালকুলেট করতে পারবেন। সো এটাই ছিল ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম নিয়ে আলোচনা। এবারে আমরা আলোচনা করব স্পুলিং নিয়ে। স্পুলিং হচ্ছে সাইমালটেনিয়াস পেরিফেরাল অপারেশনস অনলাইন। simultaneous peripheral operations অনলাইন। তো স্পুলিংটা কি? স্পুলিং হচ্ছে একটা বাফারিং টেকনিক। যখন কোনো একটা স্লোয়ার ডিভাইস ডেটা প্রসেস করতে যাবে, তার আগে মেমোরি বা ডিস্কে এই ডেটাটা জমা রাখার যে টেকনিক, সেটাই হচ্ছে স্পুলিং টেকনিক। লেটস সে আমরা প্রিন্টারে প্রিন্ট করব কোনো একটা ফাইল, তাহলে এই ফাইলটা প্রিন্টারে যাওয়ার আগে কোথায় জমা থাকবে, সেই একটা জায়গাকে আমরা বলতেছি বাফারিং। তো আমরা এটার একটা ডেফিনেশন এখানে একটু দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এটা হচ্ছে এ বাফারিং technique. A buffering technique where data is queued in memory
অথবা ডিস্কে বিফোর এ slower device process it. তো এটা কিভাবে কাজ করে, এখানে ডেটা হচ্ছে স্পুল এরিয়াতে স্টোর করা হয় মেমোরি অথবা ডিস্কে। দেন ডিভাইস, লেটস সে প্রিন্টার হচ্ছে সেই ডেটাটা ফেচ করে নিয়ে আসে যখন ডেটা এবং ডিভাইস হচ্ছে রেডি থাকবে। ব্যাচ সিস্টেম কি করে, ব্যাচ সিস্টেম হচ্ছে এই স্পুলিংয়ে ইউজ করে এই জব কিউয়ের জন্য। মেইনলি ইনপুট আউটপুট অপারেশন হচ্ছে পারফর্ম করা হয়। তার মানে অ্যাপ্লিকেশন হচ্ছে কোথায় কোথায় এটা ব্যবহার হচ্ছে, এটা ইনপুট আউটপুট ডিভাইসে ব্যবহার হচ্ছে, লাইক প্রিন্টার্স, কিবোর্ডস, মাউস সরি এখানে ইনপুট আউটপুট ডিভাইস বলতে পেরিফেরাল ডিভাইসই বোঝাচ্ছি। এবং ব্যাচ সিস্টেম ইউজ হচ্ছে কারণ জবগুলো কিউজে মেনটেন করা লাগবে। এবং এখানে ইমেইলেও এটা কিন্তু ইউজ হয়। লেটস সে ইমেল যখন পাঠানো হবে তখন মেসেজ ট্রান্সফার এজেন্টে সেটা টেম্পোরারিলি স্টোর থাকে, সো ইমেইলেও এটা ব্যবহার হয়। তো এরকম নানা রকম কাজে হচ্ছে এটা ব্যবহার হয়। আমরা একটা পার্থক্য দেখব স্পুলিংয়ের সাথে বাফারিংয়ের পার্থক্য। সো আমরা একটা টেবিল তৈরি করি, লেটস সে আসপেক্টস স্পুলিং বাফারিং বেসিক ইউজ। স্পুলিংয়ের বেসিক ইউজ হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে। সো ইনপুট আউটপুট অফ ওয়ান জব overlaps execution of another আর বাফারিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে এটাও ইনপুট আউটপুট অফ এ জব যখন তার নিজের এক্সিকিউশন হচ্ছে ওভারল্যাপ করে অফ আ জব overlaps its own execution. So full form হচ্ছে স্পুলিং এর ফুল ফর্ম হচ্ছে সাইমালটেনিয়াস পেরিফেরাল অপারেশন অনলাইন। বাফারিং তো বাফারিংই, এটার কোনো অ্যাক্রোনিম হচ্ছে নাই। এফিসিয়েন্সির কথা যদি চিন্তা করি, স্পুলিং হচ্ছে মোর এফিশিয়েন্ট। এই স্পুলিং হচ্ছে মোর এফিশিয়েন্ট অ্যান্ড বাফারিং হচ্ছে লেস এফিশিয়েন্ট। এবং স্টোরেজের কথা যদি চিন্তা করি, স্টোরেজের ক্ষেত্রে স্পুলিং হচ্ছে ডিস্ক ইউজ করে, ফলে এখানে হিউজ বাফার পাওয়া যায়। আর বাফারিং হচ্ছে মেইন মেমোরি ইউজ করে, ফলে খুব বেশি জায়গা হচ্ছে পাওয়া যায় না। সো এটাও একটা এখানে হইতে পারে পার্থক্য। সো লেটস রাইট ইট। I don't know. Storage এটা হচ্ছে use disk as a huge buffer আর এটা হচ্ছে main memory ইউজ করে, use main memory। এবং এটা কি রিমোট প্রসেসিং সাপোর্ট করে? স্পুলিং ইয়েস সাপোর্ট করে, কিন্তু বাফারিং রিমোট প্রসেসিং সাপোর্ট করে না। রিমোট প্রসেসিং এটা সাপোর্ট করে, কিন্তু এটা সাপোর্ট করে না। ক্যাপাসিটির কথা যদি চিন্তা করি, স্পুলিংয়ের ক্যাপাসিটি লার্জ, বাফারিংয়ের ক্যাপাসিটি লিমিটেড। এবং কিন্তু স্পুলিং হচ্ছে কমপ্লেক্স আর বাফারিং হচ্ছে সিম্পলার। তো এটাই ছিল আজকের মতো আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।